সেই লেবু তিনি গ্রহণ করলেন হাতে করে, মাথায় ঠেকে প্রণাম করে পাশে ভক্তকে বলছেন লেবুটা দিয়ে এসো বড় বউর কাছে, মানে শ্রী শ্রী বড় মার কাছে দিয়ে এসো, বলবে আমার খাবার সময় আমার পাতে যেন লেবুটা দেয়। যতীন্দ্রের মাথায় কিছু ঢুকছে না, আমি এত দামি দামি মিষ্টি নিয়ে আসলাম, ঠাকুর গ্রহণ করলেন না, আর একটা লেবু একটা বৃদ্ধ নিয়ে আসলো, সেই লেবুটা ঠাকুর এত যত্ন সহকারে আগ্রহ সহকারে ভক্তি সহকারে গ্রহণ করলেন, আবার বড় মার কাছে দিয়ে আসতে বললেন, আবার বললেন তার পাতে যেন লেবুটা দেওয়া হয়। কোথাও একটা কারণ আছে, সেটা কারণটা অনেকটা ব্যাপার, অত বিশ্লেষণে যাব না। অর্থাৎ যতীন্দ্রনাথ আচার্য চৌধুরীর মুক্তাগাছার এত বড় জমিদার, কিন্তু তার মধ্যে অহং ভাব ছিল। এই অহং ভাবটাই কিন্তু ঠাকুর তার পছন্দ করেননি, তাই তার দেওয়া যে এত দামি দামি মিষ্টি তিনি গ্রহণ করলেন না। আরেকদিন গেছেন আচার্য যতীন্দ্রমোহন আচার্য চৌধুরী ঠাকুরকে দর্শন করতে। ঠাকুর তাকে কিন্তু বলছেন যে যতীন্দ্র, আজকে না গেলেই ভালো হয় মুক্তাগাছায়, থেকে যান, কাল সকালে আমি গাড়ি করে আপনাকে পৌঁছে দেবো। যতীন্দ্র বললেন, না ঠাকুর, আজকে আমি থাকা যাবে না, কালকে আমার এই জমি জমা সম্পত্তির ব্যাপারে অনেক দুর্দান্ত একটা ব্যাপার আছে, আমি না গেলে এই সম্পত্তির বিশাল ক্ষতি হয়ে যাবে, আমাকে ফিরতেই হবে। আগে আমি বলছি থেকে যান, থেকে যান, আজ দেখতে হয় যতীন্দ্র করছে না, শুনলেন না, গাড়ি গাড়ি বার হয়ে যাচ্ছে রাখতে, জানেন পাশের মানে মাঠেতে ড্রাইভার স্পটে মারা আর রাখছে, সেই রাত্রে রাস্তায় আসে, তাই ঘটনা দেখে খবর দিয়ে সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হলো। দেখা গেল যতীন্দ্র স্পটে বহু আগে মারা গেছেন। পরে জনৈক ভক্ত বললেন, ঠাকুর আপনি যে জানতেন যতীন্দ্রার এত বড় বিপদ আছে, আপনি তাকে জোর করে আটকে রেখে দিলেন না কেন? তাহলে তো বিপদটা হতো না। পরম দয়াল শেষে ঠাকুর বলছেন, যতীন্দ্রা যখন আমার সামনে সেদিন এসে দাঁড়ালো, আমি কি দেখছি জানো? আমি যতীন্দ্রার প্রেতাত্মা দেখছি। যতীন্দ্রার প্রেতাত্মাকে আমি দেখতে পাচ্ছি সামনে দাঁড়িয়ে আছে। আমি জানতাম তার বিপদ আছে, তাকে আমি জোর করে আটকাইনি কেন জানো? জোর করে আটকালে তার কি হতো? বেঁচে যেত। জোর করে আটকালে তার প্রাণটা বেঁচে যেত, কিন্তু সে যতদিন বেঁচে থাকতো তার ওই যে সম্পত্তির বিশাল ক্ষতি হয়ে গেল, সে কিন্তু মনে 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 করতো ঠাকুরের জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেল, সম্পত্তি জমিদারি এত বড় ক্ষতি হয়ে গেল ঠাকুরের জন্য, এটা সে মনে মনে কিন্তু কোনোদিন ভুলতে পারতো না। মানে আমার প্রতি তার একটা অন্যরকম ভাব যেত, যেটা তাকে জোর করে আটকাতে পারলাম না। মৃত্যু আটকাতে হয়তো, কিন্তু সম্পত্তি যে তার চলে যেত, বহু সম্পত্তি চলে যেত। এই জন্য আমার প্রতি ঠাকুর আটকে রাখলেন বলে আজ আমার প্রতি আমাকে বহন করতে হলো। এই যে ব্যাপারটা, এটা কিন্তু তার মৃত্যুর থেকে আরো বেশি হয়ে যেত, তাই আমাকে জোর করে আটকে রাখতে পারিনি। কিন্তু তিনি দেখতে পেয়েছিলেন যে তার প্রেতাত্মা দাঁড়িয়ে কথা বলছে তার সামনে শিয়রের সমন। তারা অন্তর্যামী, যারা অবতার, যারা অবতারই হন, তারা কিন্তু অন্তর্যামী, তারা কিন্তু ভূত ভবিষ্যৎ সব তারা জানতে পারেন। সেই পরম দয়ালকে আমরা জীবনে পেয়েছি। আমরা আমাদের জীবনে চলার ক্ষেত্রে আমরা কিভাবে চলতে, আমাদের চলনটা কিভাবে হচ্ছে, ঠাকুরের দীক্ষা নিয়েছি, তিনি বলেছেন যজন যজন ইষ্টবৃত্তি সৎসঙ্গী চলাচার সব তিনি বলেছেন। আমি ঠিকভাবে ইষ্টবৃত্তি করতে পারছি কিনা, ইষ্টবৃত্তির যে স্টেপগুলো আছে ভাতৃবোধ ভূত বুদ্ধ ইত্যাদি যা কিছু করতে পারছি কিনা, আমি প্রার্থনা ঠিক মতো করতে পারছি কিনা, নাম ধ্যান ঠিক মতো করতে পারছি কিনা, আমি ঠিক মতো যজন বা যাজন আমি ঠিক মতো করতে পারছি কিনা, ইত্যাদি যা যা তিনি বলেছেন সেগুলোকে আমার জীবনে আমি ঠিক ঠিক পরিপালন করতে পারছি কিনা। যদি না পারি তাহলে আমার জীবনে ঠাকুর ধরে আমার যে জীবনের সার্থকতা সেখানে বাধা সৃষ্টি হয়ে গেল।
আর এই যে জন্মগ্রহণ আমরা করেছি, আমরা পড়াশোনা শিখেছি, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছি, বহু টাকা আমরা মাইনে অর্জন করছি, মাইনে পাচ্ছি, ব্যবসা করছি, সবকিছু করছি, বিবাহ করছি, স্ত্রী পুত্র কন্যা নিয়ে সংসার করার চেষ্টা করছি। কিন্তু আমি একটা এত বড় শিক্ষিত মানুষ হয়েও আমি জানি না যিনি আমার সহধর্মিনী উনি আমার সহধর্মিনী না স্ত্রী, এটা আমাকে আগে জানতে হবে। বিয়ে করলে স্ত্রী হয়, সহধর্মিনী সহধর্মিনী তো আলাদা জিনিস। স্বামী বলছেন আমি ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষা গ্রহণ করেছি, তুমি ঠাকুরের দীক্ষাটা নিয়ে নাও। বলে না না, আমি অন্য মন্ত্র নিয়েছি, আমি কুলগুরু দীক্ষা নিয়েছি, আমি ওদের ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা টেনে নিতে পারবো। মানে স্বামী এক পথ, স্ত্রী আরেক পথ, কি হবে? তাহলে স্ত্রীকে সেই পথে আনার যে টুক বা কৌশল আমি কি জানি? আমি শরণাপন্ন হতে পেরেছি, তা যদি না হতে পারি, তাহলে আমার সংসারে শান্তি জিনিসটা আসবে না। একটা হারমোনিয়াম যদি বাজানো যায় তাহলে খুব সুন্দর সুর বাজবে, আর যে বাজাতে পারে না তার হাত হারমোনিয়াম পড়লে এমন সুর হবে পাবলিক সব উঠে পালাবে, থাকবে না। তাহলে সংসারে ঠিক হারমোনি, এক টান এক লয় ঠিক যদি না থাকে, সংসারে কিন্তু টানের সুর কিন্তু বেজে উঠবে না। আর তাদের মধ্যে যে সন্তান পৃথিবীতে আসবে তারাও শ্রদ্ধা ভক্তি সম্পন্ন হবে না। কারণ স্ত্রী স্বামীকে ভালোবাসতে পারে না, স্বামী স্ত্রীকে ভালোবাসতে পারে না। সেখানে পরমদয়াল শ্রীজি ঠাকুর বললেন, স্বামীতে স্ত্রীর নাইকো নিষ্ঠা, স্ত্রীতে স্বামীর নাইকো টান, এমন তোর দম্পতি শ্রদ্ধা হারা হয় সন্তান। স্বামী স্ত্রীর মধ্যে যদি এইগুলো না থাকে, তাহলে যে সন্তান আমাদের মধ্যে থেকে পৃথিবীতে আসবে সে কিন্তু শ্রদ্ধা হারা হবে। পিতার প্রতি শ্রদ্ধা থাকবে না, মায়ের প্রতি শ্রদ্ধা থাকবে না। আর পিতার প্রতি শ্রদ্ধা না থাকার কারণে পুরুষ সমাজের প্রতি মনে করবে আমার বাবার মতো মনে হয় সবাই পুরুষ সমান, পুরুষ সমাজের প্রতি তার শ্রদ্ধা থাকবে, মাকে দেখে মাতৃ জাতির প্রতি তার শ্রদ্ধা থাকবে না। আর যদি প্রতিলোম হয় তাহলে তা দেখতেই হবে না, সোনায় সোহাগা। একদম বলছেন প্রতিলোমের সন্তান যদি হয়, বংশকে শেষ করে দেবে, সমাজকে শেষ করবে, রাষ্ট্রকে শেষ করবে। একটা রাষ্ট্রকে শেষ করতে গেলে একটা পরমাণু বোমা আণবিক বোমা ফেললে একটা পাঠ ধ্বংস হবে, কিন্তু সেই রাষ্ট্রে যদি প্রতিলোম বিবাহ ঢুকিয়ে দেওয়া যায়, সে রাষ্ট্র কিন্তু অটোমেটিক ঘুণ পোকার মতো শেষ হয়ে যাবে, ধ্বংস করতে হবে না। ব্রিটেন বলে একটা দেশ আছে জানেন তো, ব্রিটেন একদিন এত তারা ব্রেনি, এত প্রখর ব্রেনি তারা, কি সারা বিশ্বে বহু দেশে তাদের উপনিবেশ ছিল। আমাদের এই ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ যেটা ছিল, বাংলাদেশ যেটা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নিয়ে তো ভারতবর্ষ, সেই ভারতবর্ষ তাদের উপনিবেশ ছিল। এত প্রচন্ড ব্রেনি, সমস্ত পৃথিবীর অর্ধেককে তার শাসন করত, এত হাই ব্রেন। একটা জার্নালে পড়ছিলাম, সে জার্নালে লিখছে যে ব্রিটেন একদিন এত হাই ব্রেন সম্পন্ন সন্তান পৃথিবীতে এনেছিল, অবস্থা দাঁড়িয়েছে তাতে করে আফটার 20 or 25 ইয়ার্স পরে, 20-25 বছর পরে দেখা যাবে স্কলারশিপ দেওয়ার মতো কোনো সন্তান পাওয়া যাবে না। স্কলারশিপ দেওয়ার মতো কোনো সন্তান ব্রিটেনে পাওয়া যাবে না, সামান্য স্কলারশিপ। চিন্তা করতে পারেন তার ব্রেনগুলো কি হলো। প্রতিটি আদালতে যে পরিমাণে ডিভোর্সের কেস জমে আছে, যে পরিমাণে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস জমে আছে, যে পরিমাণে মেনটেন্যান্স কেস ধরে জমে আছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বনিবনা নেই। আজকে সকালবেলা এটা ওর মা, তো বিকালবেলা দেখছে ওটা আরেকজনের মা। আজ সকালে দেখছি এটা আমার বাবা, পরে বিকালবেলা দেখছে এটা আমার বাবা নয়, মা অন্য একজনকে বিবাহ করে নিয়ে এসছে, সঙ্গে নিয়ে এসছে, সেটা আমার বাবা। সন্তানের মধ্যে সমস্যা থেকে মায়ের প্রতি বাবার যে বিতৃষ্ণা ভাব, এই বিতৃষ্ণা ভাবটা কিন্তু তার ব্রেনেতে এফেক্ট করছে। ছোটবেলা থেকে ব্রেনগুলো এফেক্ট করে 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 ব্রেনের যে ভালো দিকগুলো এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। নাব্যতা যদি না থাকে, নদীতে পলি পড়বে, পলি পড়ে পড়ে জল ধারণ ক্ষমতা কমে যাবে, তারপরে নদীটা বন্ধ হয়ে যাবে। ব্রেন ঠিক তদ্রূপ অবস্থা। আমরা এগুলোকে মেনটেন করব। আর সুষ্ঠুভাবে জীবনযাপন করতে গেলে এই যে অ্যাডজাস্টমেন্টের কথা পরমদয়াল যেটা বললেন স্বামী স্ত্রীর মধ্যে, এই অ্যাডজাস্টমেন্টটা খুব সুন্দরভাবে রাখতে হবে। আর বলুন খাদ্য খাদক, এই খাদ্য খাদক যদি কন্ট্রোল করে না চলতে পারে, তাহলে আমরা কিন্তু বিপদে যে কোনো মুহূর্তে মুহূর্তে বলছে এই
আমিষ খাদ্যটা যেটা, আমিষ খাদ্য কিন্তু হাই প্রোটিন। বিজ্ঞানের ভাষায় আমিষ খাদ্য হচ্ছে হাই প্রোটিন, অর্থাৎ হাই প্রোটিন জাতীয় খাদ্য যদি আমরা গ্রহণ করি, হাই প্রোটিন, তাই এটা আমার শরীরের মধ্যে কোলেস্ট্রল বৃদ্ধি করবে। আর কোলেস্ট্রল বৃদ্ধি হলে হেপারিনটা বেড়ে যাবে, কোলেস্ট্রল বাড়লে হেপারিনটা বাড়বে, এই সরি হেপারিনটা কমবে, ভুল হলো। কোলেস্ট্রল বাড়লে হেপারিনটা কমে যাবে, আর কোলেস্ট্রল তখনই বাড়বে যখন আমার শরীরে টক্সিনটা বাড়বে। টক্সিন বাড়লে কোলেস্ট্রল বাড়বে, কোলেস্ট্রল বাড়লে হেপারিন কমবে। এটা বিজ্ঞানের কথা বলছি। তাহলে এই টক্সিনটা কিভাবে সৃষ্টি হচ্ছে? বলছে এটা আমিষ প্রোটিন, এটা প্রথম শ্রেণীর প্রোটিন, এর থেকে টক্সিনের পরিমাণটা অনেক বেশি, 90%-এর কাছাকাছি। আর নিরামিষেতে অনেক কম, অনেক কম, হয় না বললে ভুল হবে, হয় অনেক কম। কিন্তু এই টক্সিনকে বার করার জন্য কোনো ওষুধ আজ পর্যন্ত বিশ্বে আবিষ্কৃত হয়নি। ডাক্তাররা অনেক প্রেসক্রিপশন করে দেয়, এই টেস্ট ওই টেস্ট, এক গাদা টেস্ট লিখে দেয়। দেখেছেন কোনো প্রেসক্রিপশনে টক্সিন টেস্ট করার জন্য? কোথাও লেখে না। কিন্তু টক্সিনটা এত মারাত্মক ঘাতক, আমার অজান্তে ওই প্রোটিন জাতীয়, হাই প্রোটিন জাতীয় খাদ্য থেকে টক্সিনটা সৃষ্টি হচ্ছে, বাড়তে আরম্ভ করছে। টক্সিনটা বার হচ্ছে না, সেই টক্সিন যখন বাড়ছে তখন কোলেস্ট্রলটা বেড়ে যাচ্ছে, আর কোলেস্ট্রল যখন বেড়ে যাচ্ছে তখন আমার হেপারিন বলে একটা উপাদান আছে রক্তে, যে হেপারিন থাকার জন্য রক্তটা ক্লট করে না, জমাট বাঁধে না, সেই হেপারিনটা কি হচ্ছে, কমে যাচ্ছে। আর যখনই হেপারিনটা কমে যাচ্ছে আমার রক্তে, তখনই ব্লাড ভেসেল যেটা আছে আমাদের আর্টারি বা ভেন, ধমনী বা শিরা, এর মধ্য দিয়ে স্মুথলি মৃদুভাবে যে রক্তটা প্রবাহিত হচ্ছে, সেই রক্ত প্রবাহিত হতে হতে কি হচ্ছে, ক্লট করার সম্ভাবনা এসে যাচ্ছে। ব্লকেজ বলে না, এই ব্লকেজ হওয়ার সম্ভাবনা এসে যাচ্ছে। এটা যদি হার্টে গিয়ে করে দেয়, হয়ে গেল করোনারি থ্রম্বোসিস। সময় দেয় না, 10-15 মিনিট, আধ ঘন্টার মধ্যে এক্সপায়ার, মারা যাবে, সময় দেয় না হার্টে যদি হয়। আর একটা ব্রেনে করে, ব্রেনে এফেক্ট করে, সেটা হলো সেরিব্রাল থ্রম্বোসিস। ওটা হলে 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা সময় দেয়। তারপরে যদি বা রিভাইভ করলো, একটা সাইট পড়ে গেল, এবার ফিজিওথেরাপি করে বেড়াও সারাটা জীবন, একটা বিশ্রী অবস্থা। তাহলে এর থেকে আমাকে সুস্থ থাকার জন্য শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন রোজ সকালে থানকুনি পাতা খাবার কথা। কজন খাই আমরা? আমরা সব কিছু খাই, ফ্রিজে সব জিনিস ভর্তি আছে, থানকুনি পাতা রেখেছি, থানকুনি পাতা টবের মধ্যে চাষ করেছি, বাজার থেকে থানকুনি পাতা 2 টাকা দিয়ে কিনে নিয়ে আসি, আনি না। থানকুনিটা কেন? পরে বলে ওই থানকুনিটা কি হয় না, আমাদের ঠান্ডা জলের সঙ্গে যখন আমি এটা গ্রহণ করব, হ্যাঁ টাইম হয়ে গেছে বুঝতে পারছি, ঠান্ডা জলের সঙ্গে যখন থানকুনি গ্রহণ করব, আধ ঘন্টার মধ্যে ইউরিনের বেগ পাবে, আর ইউরিনের বেগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর থেকে ওই ইউরিনের সঙ্গে টক্সিনটা বাদ হয়ে যাবে, দেহ টক্সিন মুক্ত হবে, আমার জীবনটা সুন্দর হবে। পরম দয়ালে যে বিধান করতে বিজ্ঞান ভিত্তিক। কেন ঠাকুর অনুকূলচন্দ্রকে জীবনে গ্রহণ করবো? এই কারণে গ্রহণ করব, আমার জীবনকে সুন্দর মধুময় করে তোলার জন্য, ভালো থাকার জন্য। ঘরের টাকা কেন নার্সিংহোম, ডাক্তারখানা, বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্টে আমি ব্যয় করব? তবে তাও করলাম, শেষে দেখা গেলো যে আমার তা সুরাহা হলো না, জীবনটাই চলে গেল। তাহলে ভালো থাকার জন্য ঠাকুরের নির্দেশ পালন করতে হবে, বর্তমানে আচার্যদেবের নির্দেশ পালন করতে হবে। আমি যদি ঠিকভাবে পালন করে চলি, আমার জীবনে কখনো অকল্যাণ আসবে না। ঠাকুর বলেন না যে একজন সৎসঙ্গীর কখনো অকল্যাণ হয় না, একদিন আগে আর একদিন পাছে। তাই শেষ কথা বলি, আমরা এই পরম পিতাকে না ধরে যতই ছুটে বেড়াই না কেন, তাতে কোনো লাভ হবে না। ওমন ঘুরলে ভুবন পাবিনেছে ধন, জ্ঞান নয়ন না ফুটলে পরে, বাইরেতে যায় না দেখা তারে যুগ যুগান্তরে, নাভির গন্ধে আকুল প্রাণ পাই কি মৃগ সে সন্ধান, হবিয়েছে গাভীর দেহে, গাভী কি তা জানতে পারে, ও তো ডাইনে বায়ে আগে পিছে, সে তো তোর সঙ্গেই আছে, দেখবি কাছে নয় গো দূরে, গুরুর কৃপা হলে পরে। আর কৃপা মানে করে পাওয়া, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছু ধায়। পরম পিতা রাঙারা আতুল চরণে আজ এই শুভ বিজয়া দশমীর সন্ধ্যায় প্রত্যেকের সর্বাঙ্গী মঙ্গল ইষ্টময় জীবন প্রার্থনা করি। আপনারা দাদারা মায়েরা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার শ্রদ্ধেয় বিশ্বজিৎ বেরা দাদা, তাকে জানাই আমার শুভ বিজয়ের আনন্দিত জয় গুরু। সবাইকে জয় গুরু, জয় গুরু, জয়।